আচ্ছা রোশনাই, আপনি বলুন, আপনি যখন শুটিং ফ্লোরে শুটিংয়ে ছিলেন, হঠাৎ করে আপনি ওখান থেকে নিরুদ্দেশ হয়ে গিয়েছিলেন কি কারণে? সেদিন শুটিংয়ের মাঝখানে হঠাৎ করে আমাকে বলা হয় যে আরণ্যক চ্যাটার্জি ওনার বাড়ির সিঁড়ি থেকে নামার সময় পড়ে যান এবং ওনার চোট লাগে। আর আরণ্যক চ্যাটার্জি তখনও খুব একটা সুস্থ ছিলেন না, কারণ তার দুদিন আগেই উনি হাসপাতাল থেকে ফেরেন। আর সেই কথাটা শোনার পর স্বাভাবিকভাবে আমি উদ্বিগ্ন হয়ে পড়ি। আর আমার সাথে সেদিন আমার বন্ধু মানে অভিনেতা আদিত্য কাপুরও ছিলেন, ওনার সঙ্গে আমার শুটিংটা চলছিল। তাই উনি প্রোডাকশনের সঙ্গে কথাবার্তা বলে আমাকে বাড়ি ফেরার ব্যবস্থা করে দেন। উনি প্রোডাকশনের একটা গাড়ি অ্যারেঞ্জ করে দেন বাড়ি ফেরার জন্য। তারপর আমি সেই গাড়িতে উঠি, আর সেই গাড়িতে ড্রাইভার ছিলেন আর একজন প্রোডাকশন বয়ও ছিলেন। সেই প্রোডাকশন বয়কে দায়িত্ব দেওয়া হয়েছিল আমি যাতে সুস্থভাবে বাড়ি ফিরি সেইটা দেখার জন্য। আর আমি পেছন সিটে বসেছিলাম, সেই জন্য আমি ঠিক করে ড্রাইভারের মুখটা দেখতে পাইনি। আর আমি খুব টেনশনের মধ্যেও ছিলাম, তাই খুব ভালো করে যে খেয়াল করব মানে ড্রাইভার সিটে কে আছে সেসব আমার মাথাতেই কিছু ছিল না। কিন্তু আমি একটা সময় পরে বুঝতে পারি যে গাড়িটা ভুল রাস্তায় যাচ্ছে। আর সেটা বলার সাথে সাথে যখন ড্রাইভার পেছন দিকে ঘোরে তখন আমি দেখি যে ড্রাইভার সিটের ড্রাইভার নয়, বসে আছে রাজেশ। রাজেশ, তুমি? আমি তখন খুব চিৎকার চেঁচামেচি করি, আমি প্রতিবাদ করি, কিন্তু ওনারা কেউই আমার কথা শোনেননি। খুব জোরে গাড়ি চালিয়ে একটা নদীর ধারে নিয়ে যাওয়া হয়। আমি তখন গাড়ির দরজা খুলে বেরোতে যাই এবং সেই মুহূর্তে ওই প্রোডাকশন বয় যিনি ছিলেন তিনি আমার মুখে কিছু একটা স্প্রে করে দেন। আর তারপর থেকে আমার কিছু মনে নেই, আমি অজ্ঞান হয়ে পড়ি। অপূর্ব অপূর্ব, ভেরি গুড বয়, ভেরি ইন্টারেস্টিং। মিস্টার চ্যাটার্জি, আপনি হাসছেন কেন? স্যার, এই গল্পটা না অত্যন্ত কাঁচা। ওই যে বাচ্চারা কল্পনা করে যে সমস্ত গল্প বানায় না, তার থেকেও কাঁচা, তাই না এসে পারলাম না স্যার। আমি আবার বলছি, আমার অপরাধ মার্জনা করবেন। একটি মেয়ের কল্পনা শক্তি কি প্রবল আপনি ভাবুন। এই প্রোডাকশনের গাড়ি অ্যালট করা হয় গিল্ড থেকে, আর যে ড্রাইভার থাকে সেও গিল্ডের কার্ড হোল্ডার হয়। তো রাজেশ বেনারস থেকে এখানে এসে একদিনের মধ্যে এই সমস্ত গিল্ডের কার্ড টার্ড বানিয়ে একটা গাড়ি অ্যালট করে দিল। এটা কি সম্ভব স্যার? যাই হোক, আমি তর্কের খাতিরে যদি মেনেও নিই যে ও যা বলছে সেটা সত্যি, ও অজ্ঞান হয়ে গিয়েছিল, কিন্তু স্যার বিজ্ঞানকে আমরা অস্বীকার করব কি করে? একটা গাড়ির ওজন মানে মোটামুটি ধরুন 1800 কেজি থেকে 2000 কেজি পর্যন্ত হতে পারে। সেই গাড়িটাকে জলে ডুবিয়ে দেওয়া হল, আর তার মধ্যে কতক্ষণ ও নিঃশ্বাস বন্ধ করে বেঁচে রইল গাড়িটার মধ্যে। এতক্ষণ ধরে নিঃশ্বাস বন্ধ করে বেঁচে থাকাটা তো একটা সুপার ওমেনের কাজ স্যার। এইরকম একটা ম্যাজিকের কথা কি আমরা জীবনে কখনো শুনেছি? রোশনাই, কোর্টে দাঁড়িয়ে আপনি কোনো মিথ্যে কথা বলবেন না। আমি কোনো মিথ্যে বলছি না, আমি যা বলছি সবটা সত্যি বলছি। তাছাড়া গাড়িটা কিভাবে ভেসেছিল, কিভাবে আমি বেঁচে উঠলাম, এটা তো আমার নিজের জানার কথা নয়, তাই না? হ্যাঁ, এই পুরো বিষয়টা এখানে আমার বলার কথা, আমি শুধু সেটাই করছি। আর আমি যা বলছি সবটা সত্যি বলছি, সবটা। তুমি মিথ্যে কথা বলছো। ইউ আর আ লায়ার। ওটা আপনার পেশা উকিল সাহেব, ওকালতি করতে গিয়ে মিথ্যের চাষ আপনি করেন। হ্যাঁ, আপনাকে নিজেকে সাস্টেন করানোর জন্য এটা করতে হয়। তবে কি বলুন তো, আমি তো খুব কাছ থেকে আপনাকে চিনি, সেই সুবাদে আমি জানি মিথ্যে বা সত্যির কোনো মার্জিন আপনার মধ্যে নেই। আপনি যদি চান তাহলে মিথ্যেটাকেও সত্যি করে কোর্টে পেশ করতে পারেন। এটা আদালত, আর আমি একজন উকিল। তুমি কার সঙ্গে এই ভাষায় কথা বলছো?
ন্যায়ের মন্দিরে একজন অসৎ লয়ারের সঙ্গে কথা বলছি। স্যার স্যার এই মেয়েটি আমাকে অপমান করছে স্যার। আপনি অপমান বোঝেন স্যার? আপনি আমাকে ক্লিয়ার করুন, অপমান সম্পর্কে আপনার কোনো ধারণা আছে? আপনাকে অপমান করলে আপনার যেমন গায়ে লাগে, ঠিক সেইভাবে আরেকজনকে অপমান করলে তারও লাগবে, তারও মন খারাপ হয়। মিস্টার সেন, আমি আপনার মতো জুনিয়র লয়ারকে খুব একটা নম্বর দিই না। কি ঘটেছিল আমিও তো জানি সত্যিটা। আরে আমিও তো তদন্ত করছি, আর তার সপক্ষে আমি সাক্ষীও হাজির করব। ওই গাড়িতে সেদিন যে প্রোডাকশন বয় রোশনাইয়ের সঙ্গে ছিল, আমি তাকে সাক্ষী হিসেবে ডাকবো। সেই বলে দেবে সেদিন রোশনাইয়ের গাড়িতে রাজেশ নয়, ছিল রোশনাইয়ের বন্ধু আদিত্য কাপুর। আদিত্য কাপুরের অসৎ উদ্দেশ্য ছিল, তাই আদিত্য কাপুর ওকে নিয়ে মানে রোশনাইকে নিয়ে একটা ফাঁকা জায়গায় গিয়েছিল। তারপর এই সমস্ত ঘটনা ঘটে যাওয়ার পর আদিত্য কাপুরের মনে হয়েছিল যে রোশনাই ওকে দায়ী করে এরপরে ওর কাছ থেকে টাকা চাইতে পারে, ওকে ব্ল্যাকমেইল করতে পারে। তাই আদিত্য কাপুর সিদ্ধান্ত নেয় রোশনাইকে মেরে ফেলার, এবং সেই গাড়িটা জলে ডুবিয়ে দিয়েছিল ইওর অনার। অসাধারণ, অসাধারণ মিস্টার চ্যাটার্জি, অসাধারণ। সত্যি আপনার তারিফ করতে হয়। আমার মাঝে মধ্যে কি মনে হয় জানেন, যে আপনি ওকালতি না করে যদি গল্পকার হতেন, উপন্যাসিক হতেন, তাহলে এই জগতে খুব নাম করতে পারতেন, মানে গল্প লিখে উপন্যাস লিখে নাম করতে পারতেন। কিন্তু স্যার আমার মনে হয় আপনি এইটুকু ভুলে যাননি, এটা আদালত। এখানে গল্প বলা বা উপন্যাস বলা শোনা এসবের কোনো দাম নেই। মিথ্যের মাঝখান থেকে সত্যকে তুলে আনা, সত্যের দলিলটাকে সবার সামনে প্রকাশ করা, এটাই আমাদের কাজ, আর আমরা সেটাই এখানে করতে এসেছি। আশা করি আপনি আমার কথা বুঝতে পেরেছেন। থ্যাংক ইউ ইউর অনার। আমি এই মুহূর্তে একজন সাক্ষীকে ডাকবো যে এই পুরো ঘটনার সাথে জড়িত, প্রোডাকশন বয় নীতিশ পাল। আপনি যদি অনুমতি দেন তাকে আমি কাঠগড়ায় আনতে পারি। প্লিজ প্রসিড। নীতিশ পাল, আপনি উইটনেস বক্সে আসুন। এটা কে? চিনি না মেজো কাকিমণি, জানি না আমি লোকটাকে। রোশনাইয়ের লয়ার ভাবছে যে একটা মিথ্যে লোক ভাড়া করে এনে ওরা পার পেয়ে যাবে। সাক্ষীটি যে নকল সেটা তুমি জানো? না, আমার কথা তো তোমার বিশ্বাস হবে না। হাসছো যে? হাসি পেল যে? আমার মিথ্যে কেসে ফাঁসিয়ে ওরা জেলে পাঠাবার ব্যবস্থা করছে নীলাব্জ। তার মানে তুমি ভয় পাচ্ছ যে তুমি দোষী সাব্যস্ত হতে পারো? তুমি যদি একটু শক্ত হয়ে দাঁড়াতে না, কেউ আমার কিছু করতে পারতো না। আমি যে তোমার শাস্তি চাই সুরঙ্গমা, আমি চাই তুমি ফিরে এসে নতুন সুরঙ্গমা হও। প্লিজ। তুমি হয়তো এতদিন জানতে যে আমরা কাজিন সিস্টার, কিন্তু এখন তো সত্যিটা জানো। কি করতে হবে তাহলে আমাকে এখন? আরণ্যককে ছেড়ে দিতে হবে? তুমি যা যা হারিয়েছিলে সেই সব কিছু তোমাকে ফিরিয়ে দিতে হবে? তার মানে তুমি এটা অ্যাকসেপ্ট করলে যে আমি স্যারজিকে হারিয়ে ফেলেছিলাম, আর সেই হারিয়ে যাওয়া মানুষটাকে আমি আবার ফিরে পেতে চাইছি। রোশনাই, আমার আর কাউকে চাই না, তুমি থাকলেই হবে বাবা, ব্যাস। আমিও তো চাই তোমাকে নিয়ে সারা জীবন সুখে শান্তিতে কাটাতে। বাবা! বাবা!